প্রিয় ছাত্রছাত্রী, এডুকেটিভ চ্যানেলে ওয়েলকাম। আশা করি ভালো আছো। আজ নতুন একটি মক টেস্ট অর্থাৎ মক টেস্ট নম্বর 7। এখানেও আমরা 30টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের প্রস্তুতিতে খুবই সাহায্য করবে। সামনেই পরীক্ষা, আশা করি প্রত্যেককেই ভালো আছো, শারীরিক দিক থেকে সুস্থ আছো, মন প্রাণ একেবারে এক করে পড়াশোনাতে লেগে পড়ো, তাহলে কিন্তু সফলতা অবশ্যই আসবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্ন রয়েছে, ভাববাদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কী? সামাজিক পরিবর্তন, প্রাকৃতিক প্রবৃত্তির বিকাশ, সর্বোচ্চ বাস্তব সত্যের উপলব্ধি, অর্থনৈতিক স্বনির্ভরতা। তাহলে যে 4টে অপশান রয়েছে, তাহলে আমরা সঠিক উত্তর করছি। সঠিক উত্তর সর্বোচ্চ বাস্তব সত্যের উপলব্ধি। অর্থাৎ কি না, ভাববাদ তাদের মূল যে বিষয়বস্তু তা হলো কি, শিক্ষা হলো মানব চেতনাকে শুদ্ধ করা এবং সর্বোচ্চ যদি আমরা দেখি যে আদর্শগত সত্যেও সেই সত্যকে উপলব্ধি করা বা সেই সত্যকে লাভ করা। তো সেই জন্য ভাববাদের শিক্ষার লক্ষ্য নৈতিক, দার্শনিক, আধ্যাত্মিক ইত্যাদি বিষয়গুলো কিন্তু মানুষের মনে প্রজ্বলিত করা। তো সেই জন্যে সর্বোচ্চ বাস্তব সত্যের উপলব্ধি, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এক এক করে দেখব বাকিগুলো কেন সঠিক নয়। সামাজিক পরিবর্তন, তাহলে দেখো সমাজ পরিবর্তন এই যে এটি কিন্তু ভাববাদের মূল ফোকাস নয়। কেমন? তারপরে কি রয়েছে? প্রাকৃতিক প্রবৃত্তির বিকাশ, তাহলে এই বিষয়টিও কিন্তু যদি আমরা দেখি এটা প্রকৃতিবাদের বিষয়, এটা কিন্তু ভাববাদের বিষয় নয়। আবার অর্থনৈতিক নির্ভরশীলতা, যদি এটাকে আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে যদি বিচার করি, তাহলে কিন্তু এটা প্রাথমিকভাবে কী বলা যেতে পারে প্রয়োগবাদ হলেও পরবর্তীকালে কিন্তু এটাকে আমরা মার্ক্সবাদের থেকেও আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। তো সেই জন্য এটিও সঠিক নয়। তাহলে অপশান বি সঠিক। এরপর দেখো 2 যে প্রশ্ন রয়েছে, প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণের অর্থাৎ ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন বিষয়টি প্রথমবার কোন কমিশন বিশেষভাবে গুরুত্ব দিয়েছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রথম কোন কমিশন শিক্ষার সার্বজনীকরণ অর্থাৎ সার্বজনীকরণ এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু বুঝতে হবে। তো কোন কমিশন বিষয়টি সেটাকে গুরুত্ব দিয়েছে? অপশানগুলো আমরা কী কী দেখছি? হান্টার কমিশন, কোঠারি কমিশন, স্যাটলার কমিশন আর ম্যাকলেমিনেট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো, এই প্রশ্নের যে সঠিক উত্তর তা কিন্তু অবশ্যই কোঠারি কমিশন হবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এই প্রশ্নের সঠিক উত্তর হয়তো হান্টার কমিশন হতে পারে, কিন্তু এই বিষয়টি সঠিক নয়। কারণটা বুঝতে হবে। দেখো কি বলা হয়েছে, সার্বজনীকরণ এই যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে কি একবারে আইনগত বা যেটাকে আমরা বলতে পারি যে সকলের জন্য একটা সুপারিশ করা, যেখানে সকল শিশুদের জন্য বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তো এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু কোঠারি কমিশনে কিন্তু সর্বপ্রথম একেবারে রাজ্য এবং কেন্দ্রীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার ব্যাপক বিস্তার এবং সেটাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কাঠামো নির্ধারণ এবং তাকে কিন্তু শিক্ষার যে সমসুযোগ সেই বিষয়েও কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাকিগুলো তাহলে হান্টার কমিশন, দেখো হান্টার কমিশন প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিলেও সার্বজনীকরণ এই বিষয়টির উপর কিন্তু নীতিগত অর্থে বা আধুনিক অর্থে বা ফ্রি বা কম্পালসারি এডুকেশন যে বিষয়টি, তা কিন্তু এখানে হান্টার কমিশনে দেখা যায়নি। তো সেই দিক থেকে এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ নয়। আবার কি রয়েছে? স্যাডলার কমিশন। দেখো স্যাডলার কমিশনের যে বিষয়টি রয়েছে, স্যাডলার কমিশন আমরা জানি যে মূলত সমস্তরের শিক্ষা অর্থাৎ প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা উচ্চশিক্ষা সমস্ত ক্ষেত্রে সংস্কারে নজর দিয়েছিলেন, কিন্তু প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ এই বিষয়টি কিন্তু এখানে প্রাসঙ্গিক ছিল না। আর ম্যাকলেমিনেটের তো বলার কিছু বিশেষ নেই, তারা কিন্তু ইংরেজি শিক্ষা বা ইংরেজি পাঠ্য বিষয় নির্বাচনের ক্ষেত্রেই তারা কিন্তু বেশি মনোযোগ দিয়েছিল, তাই সর্বজনীকরণ প্রাথমিক শিক্ষাকে এই বিষয়টি কিন্তু ছিল না। তো সেই দিক থেকে এটিও ভুল। তারপরে 3 যে প্রশ্নটি রয়েছে, দেখো শিশুর মধ্যে সুঅভ্যাস গঠন করা যেতে পারে ড্যাশের মাধ্যমে। বলছে কি, অনুবর্তন প্রক্রিয়া প্রয়োগের, কড়া শাস্তি দেওয়ার, নিয়মতান্ত্রিক বা রীতিসিদ্ধ বিজ্ঞপ্তি দেওয়ার এবং কোনোটিই নয়। দেখো আজকের এই যে মক টেস্টের কিন্তু আমরা টেটে অর্থাৎ 2018 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষারও কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, আর কিছু নিজস্ব প্রশ্ন রয়েছে, সমস্ত মিলেই কিন্তু আজকে মক টেস্ট 7। দেখো প্রথম তাহলে কি রয়েছে, শিশুর মধ্যে সুঅভ্যাস গঠন করা যেতে পারে হচ্ছে কার মাধ্যমে? অনুবর্তন প্রক্রিয়া, কড়া শাস্তি, নিয়মতান্ত্রিক বা সিদ্ধ বিজ্ঞপ্তি আর কোনোটাই নয়। তাহলে দেখো এক এক করে আমরা বিচার করে নিই। তাহলে কি এই প্রশ্নের সঠিক উত্তর অনুবর্তন প্রক্রিয়ার
প্রয়োগের মাধ্যমে, বাকিগুলো কেন হবে না? কারণ দেখো অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে শিশুর মধ্যে অভ্যাস গঠন করা কিন্তু সবচেয়ে কার্যকর একটি পদ্ধতি বা প্রক্রিয়া। এখানে আমরা কি দেখতে পারি, শিশুদের মধ্যে আমরা উৎসাহ দিই, তাদেরকে রিইনফোর্সমেন্ট দিচ্ছি, মানে পুরস্কার দিচ্ছি বা ইতিবাচক তাদের উদ্দীপক ব্যবহার করছি, ফলে খুব সহজেই শিশুর মধ্যে কিন্তু আমরা অভ্যাস তৈরি করতে পারি। আর বাকিগুলো যদি আমরা দেখি যে কড়া শাস্তি কখনো অভ্যাস তৈরি করতে পারে না, তাদের মধ্যে কী হবে, ভয় তৈরি হবে। ভয়ের মাধ্যমে হয়তো সে সেই সময় কিছুটা হলেও তার আচরণের পরিবর্তন বা সুঅভ্যাস কিছু গঠন করবে, কিন্তু সেটা কিন্তু কখনো স্থায়ী হবে না। আর শুধুমাত্র নিয়মতান্ত্রিক বা রীতিসিদ্ধ বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে এটিও এক প্রকার নির্দেশ দেওয়ারই মতো, কিন্তু সেই নির্দেশ সব সময় যে শিক্ষার্থীরা ঠিকঠাকভাবে পালন করবে তা কিন্তু নয়। আবার কি বলছে, কোনোটাই নয়, তাই তো এই প্রশ্নগুলো ওটি হবেই না। হয়েছে। এবার দেখো 4 যে প্রশ্ন রয়েছে, ব্যক্তিত্বের যে ট্রেট থিওরি রয়েছে এর প্রবক্তা কারা? অপশানগুলো আমরা একটু দেখে নিই কী কী রয়েছে। প্যাভলভ স্কিনার, আলপোর্ট আর ক্যাটেল, স্পিয়ারম্যান থার্স্টন, পিয়াজে আর ভাইগটস্কি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো আলপোর্ট এবং ক্যাটেল এই হচ্ছে গিয়ে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ আমরা জানি যে ব্যক্তিত্বের যে সংলক্ষণ বা ট্রেট অ্যাপ্রোচ যারা রয়েছে তাদের প্রধান প্রবক্তা হিসাবে কিন্তু আমরা আলপোর্ট এবং ক্যাটেলের কথাই কিন্তু আমরা জানি। অর্থাৎ ব্যক্তিত্বে যে ধারাবাহিক বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে যে বৈচিত্র্যের মধ্যে বা তাদেরকে যে পরিমাপযোগ্য মাত্রায় বিশ্লেষণ কিন্তু এরাই করেছেন। তাই এগুলো বা এই দুটো নাম সঠিক এখানে আমাদের অপশান। বাকিগুলো যদি আমরা দেখি, প্যাভলভ স্কিনার এরা তো মানে কী বলা যেতে পারে লার্নিং থিওরির উপর বেশি আলোকপাত করেছেন, ট্রেড থিওরির সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই। স্পিয়ারম্যান থার্স্টন এখানেও আমরা ইন্টেলিজেন্স ফ্যাক্টরে যে থিওরিগুলো রয়েছে, জি ফ্যাক্টর বা মাল্টিফ্যাক্টর থিওরি, তাদের সঙ্গে এনাদের সম্পর্ক। আর ভাইগটস্কি এবং যদি পিয়াজে দেখি, এখানে যদি আমরা ডেভেলপমেন্টাল সাইকোলজি যেটা রয়েছে তাদের সঙ্গে সম্পর্কযুক্ত, ট্রেড থিওরির সঙ্গে এরা সরাসরি সম্পর্কযুক্ত নন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। এরপর দেখো 5 যে প্রশ্নটি রয়েছে, প্রকৃতিবাদী শিক্ষা দর্শনে নেগেটিভ এডুকেশন রুশো বলতে কী বোঝায়? শিশুকে শাস্তি দিয়ে চরিত্র গঠন করা, শিশুকে প্রাকৃতিক ফলাফলের মুখোমুখি হতে দেওয়া কিন্তু কৃত্রিম প্রভাব থেকে দূরে রাখা, শিশুকে নির্দিষ্ট কারিকুলামে আবদ্ধ রাখা, শিশুকে ভুল অভিজ্ঞতার মাধ্যমে শেখানো। তাহলে দেখো এই প্রশ্ন যদি সঠিক উত্তর আমরা করব তাহলে কি হবে? দেখো এক এক করে অপশানগুলো আমরা ভালো করে একটু দেখে নিই। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে শিশুকে প্রাকৃতিক ফলাফলের মুখোমুখি হতে দেওয়া, কৃত্রিম প্রভাব থেকে দূরে রাখা, অর্থাৎ অপশান বি হচ্ছে কি এর সঠিক উত্তর। হয়েছে। এবার দেখো প্রথম কথা যে শিশুকে শাস্তি দিয়ে চরিত্র গঠন করে। দেখো নেগেটিভ এডুকেশন কিন্তু শাস্তি বা এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু একেবারে মানে রুশোর বিপরীত ভাবনা একেবারে। তো শাস্তিকে এখানে কিন্তু মানে কি বলা যেতে পারে আমরা গণ্য করব না। আর কি শিশুকে নির্দিষ্ট কারিকুলামে আবদ্ধ রাখা। তাহলে দেখো এই যে বিষয়টি রয়েছে এখানে নির্দিষ্ট কারিকুলামে এটি কিন্তু রুশোর শিক্ষা দর্শনের ঠিক একটা অপোজিট বা উল্টো দিকে একটা। বরং রুশো কী বলেছিলেন যে স্বতন্ত্র অভিজ্ঞতা এবং প্রকৃতিভিত্তিক শিক্ষা বা এই সমস্ত সম্পর্কিত বিষয়গুলো কিন্তু তার শিক্ষার মধ্যে থাকবে, অর্থাৎ নির্দিষ্ট একটি বিষয়ের মধ্যে কারিকুলামের মধ্যে আবদ্ধ থাকবে না। আর শিশুকে ভুল অভিজ্ঞতার মাধ্যমে শেখানো। এখানে যদি আমরা দেখি তাহলে ভুল অভিজ্ঞতা বলতে কি না ইচ্ছাকৃতভাবে সেটা করানো হয়। তাহলে এর উদ্দেশ্য কি স্বাভাবিক বিষয়টি। তাই এখানে যদি আমরা দেখি যে ভুল অভিজ্ঞতার মাধ্যমে শেখানো, এটি কিন্তু ভুল। কারণ শিশুকে রুশোর মতো একজন প্রকৃতিবাদী দার্শনিক তিনি তাকে ভুল পদ্ধতির মাধ্যমে শেখানোর কথা কখনোই বলবেন না, তাই এটি ভুল। এরপর দেখো 6 যে প্রশ্ন রয়েছে, পাঠ্যক্রম নির্মাণের মনস্তাত্ত্বিক ভিত্তি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কোনটি? শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, বিষয়কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক, সাংস্কৃতিক ঐতিহ্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো পাঠ্যক্রম নির্মাণের মনস্তাত্ত্বিক ভিত্তি সবথেকে বেশি গুরুত্ব দেয় অপশান এ, শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। বাকিগুলো কেন নয় আমরা একটু করে দেখে। প্রথমে আছে বিষয় কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। দেখো বিষয় কেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গি এখানে কিন্তু পাঠ্যক্রমে কিন্তু বিষয়গুলোকেই বেশি করে গুরুত্ব দেওয়া হয়। হয়েছে মনস্তাত্ত্বিক বিষয় এখানে প্রধান বা বিষয় হিসেবে পালন বা ভূমিকা পালন করে না। আর কি শিক্ষক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি শিক্ষকের ভূমিকা এবং ধারাবাহিকতা প্রধান, কিন্তু মনস্তাত্ত্বিক ভিত্তি বলতে সাধারণত আমরা শিশু কেন্দ্রিক বিষয়কেই আমরা বুঝে থাকি। তাই শিক্ষক এখানে সহায়কের ভূমিকা পালন করেন, তাই এই বিষয়টিকে আমরা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেব না। আর কি রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য। দেখো সাংস্কৃতিক ঐতিহ্য এটা সামাজিক বা সাংস্কৃতিক ভিত্তি হতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিক ভিত্তি এটি হবে না। এরপরে দেখো 7 যে প্রশ্ন রয়েছে বলছে ভেক্সলারের ইন্টেলিজেন্স স্কেলে ডেভিয়েশন আইকিউ ধারণা কেন প্রবর্তিত হয়েছিল? বলছে বিনেটের বয়সভিত্তিক আইকিউ সীমাবদ্ধতা কাটানোর জন্য, স্ট্যানফোর্ড বিনেট টেস্টের কালচারাল বায়াস দূর করার জন্য, গ্রুপ টেস্টিং সহজ করার জন্য, পার্সোনালিটি ফ্যাক্টর কি বলা যেতে পারে যুক্ত করার জন্য। তাহলে দেখো এই প্রশ্নগুলো আমরা একটু
দেখো সঠিক উত্তর কী হবে তাহলে? অবশ্যই অপশান এ, বিনেটের বয়স ভিত্তিক আইকিউ এর সীমাবদ্ধতা কাটানোর জন্য। অর্থাৎ কি না, বিনেটের যে পরীক্ষা আমরা সেখানে দেখেছিলাম যে একটা কি বলা যেতে পারে যে নির্দিষ্ট বয়স হয়ে গেলে সেখানে আমরা কিন্তু তাদের আর আইকিউ টেস্ট করতে ঠিকঠাকভাবে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা কি হয়ে যাচ্ছে নাকি না, সেই ক্ষেত্রে এই সমস্যা যে বয়সভিত্তিক যে সমস্যাটা, এই সমস্যা দূর করার জন্য আমরা কি করেছিলাম, সেখানে ভেক্সলারের এই স্কেলকে আমরা নিয়ে এসেছি। তো সেই জন্যে আমরা কি দেখতে পাচ্ছি যে যেখানে আমরা পদ্ধতিগত দিক থেকে বয়স্কদের ক্ষেত্রে আইকিউ নির্ণয় করা বিনেটের ক্ষেত্রে অসুবিধাজনক, কারণ কি না এখানে মেন্টাল এজ কিন্তু সমবয়সে বা সব বয়সে অনুপাতে ঠিকঠাকভাবে বাড়ে না। তো সেই ক্ষেত্রে সমস্যা রয়েছে। তো সেই সমস্যা কাটানোর জন্য ভেক্সলার কী করলেন, ডেভিয়েশন আইকিউ তিনি পপুলেশনের উপরে একটা ভিত্তি করে স্ট্যান্ডার্ড স্কোর তৈরি করেছিলেন। কেমন? যার মিন ছিল 100 আর এসটি ছিল 15। তো এই যে বয়সভিত্তিক যে মেন্টাল এজ এর সীমাবদ্ধতা দূর করার জন্যই কিন্তু তিনি এই স্কেল নিয়ে এসেছিলেন। আর স্ট্যানফোর্ড বিনেট টেস্টের কালচারাল বায়াস দূর করার জন্য যে এই বিষয়টি কিন্তু মূলত সমস্যা যদি আমরা দেখি যে টেস্ট কনস্ট্রাকশন বা কন্টেন্টের উপর বিষয়টা কিন্তু জোর দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ডেভিয়েশন আইকিউর প্রধান যে উদ্দেশ্যই কিন্তু ছিল সেটা কি, যে জটিলতা এবং অ্যাডাল্ট টেস্টিং, অর্থাৎ যেটা বয়স্কদের যে টেস্টিংয়ের যে সমস্যাটা, সেই সমস্যাটাকে কাটানো। কালচারাল বায়াসের সরাসরি সমাধান এখানে বিষয়টি উল্লেখ্য নয়। এরপরে হচ্ছে গ্রুপ টেস্টিং সহজ করার জন্য। দেখো এই যে বিষয়টি হচ্ছে গ্রুপ টেস্টিং উদ্দেশ্য বা এখানে কিছু নয়, এখানে কিন্তু ব্যক্তিগত ভিত্তিক বিষয়টিকে প্রাধান্য পেয়েছে পার্সোনালিটি ফ্যাক্টর যুক্ত করার জন্য। দেখো আইকিউ বা ডেভিয়েশন আইকিউতে পার্সোনালিটির কোনো স্থান নেই, সেখানে ইন্টেলিজেন্সের একটি মাপকাঠি আমরা বলতে পারি বা পরিমাপের একটি কী বলা যেতে পারে টুলস আমরা বলতে পারি। তো সেই দিক থেকে এটি সঠিক নয়। এরপরে দেখো 8 এমএমপিআই এটি কী? দেখো এমএমপিআই কি, তাহলে মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি। তাহলে এটি একটি কিন্তু যদি আমরা দেখি যেটা ক্লিনিক্যালি একটা পার্সোনালিটি ইনভেন্টরি, যে এ কী কাজ করে না, ব্যক্তিদের সমস্যা, তাদের মধ্যে যে কোনো মানসিক রোগ রয়েছে কি না বা মানসিক দিক থেকে সে কতটা সমস্যার মধ্যে রয়েছে ইত্যাদি বিষয়গুলোকে আমরা শনাক্ত করতে পারি। অর্থাৎ আমরা যদি একটা মানে একেবারে যদি মনে করি যে সাইকোপ্যাথোলজি একটি স্ক্রিনিংয়ের একটা টুল আমরা বলতে পারি এমএমপিআই হয়েছে। তাহলে বলছি এটি একটি কী, অ্যাচিভমেন্ট টেস্ট, ইন্টারেস্ট ইনভেন্টরি, অ্যাপটিটিউড টেস্ট, পার্সোনালিটি টেস্ট। তাহলে একটু আগেই বললাম এটি একটি পার্সোনালিটি টেস্ট, অপশান ডি সঠিক উত্তর। এরপর দেখো 9 যে প্রশ্ন রয়েছে, প্রাথমিক গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? বলছে আনুষ্ঠানিক সম্পর্ক, আর কি রয়েছে মুখোমুখি অন্তঃসম্পর্ক, নিয়মকানুন, লিখিত নিয়মকানুন আর অল্পস্থায়ী সম্পর্ক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে একেবারে মুখোমুখি অন্তরঙ্গ সম্পর্ক, অপশান বি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর হয়েছে। দেখো এখানে যে বিষয় রয়েছে, কেন বাকিগুলো হবে না, কারণ বাকি যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সে বৈশিষ্ট্যগুলো সেকেন্ডারি গ্রুপের ক্ষেত্রে বেশি করে প্রযোজ্য। 10 যে প্রশ্ন রয়েছে দেখো বলছে কি না, সনদ আইনের 1813 সালের সনদ আইনে 43 নম্বর ধারা অনুসারে ভারতের শিক্ষা বিষয়ে কি বলা হয়েছে? বলছে প্রথম অংশে বলা হয়েছে ভারতের সাহিত্যের পুনর্জীবন ও উন্নতি সাধন এবং পণ্ডিতদের উৎসাহ দান। দ্বিতীয় অংশে বলা হয়েছে ভারতবর্ষে বিজ্ঞান শিক্ষার প্রবর্তনের জন্য কোম্পানি অন্য সব খরচ মিটিয়ে বছরে 1 লক্ষ টাকা খরচ করবে। এ বি উভয়ই এবং কোনোটিই নয়। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এ এবং বি উভয়ই। অর্থাৎ কি না, কোম্পানি আমরা চার্টার অ্যাক্ট যে দেখেছি সেখানে 43 নম্বর ধারাতে বলা হয়েছিল যে কোম্পানিকে প্রতি বছর 1 লক্ষ টাকা শিক্ষাক্ষেত্রে খরচ করতে হবে। আর কি এক্ষেত্রে এই বরাদ্দটি কিসের জন্য করা হবে না, সাহিত্যের পুনর্জীবন এবং উন্নতি সাধন এবং যে দেশীয় পণ্ডিত যারা রয়েছেন তাদেরকে উৎসাহ দান। তা সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে এ এবং বি উভয়ই সঠিক। এরপরে আমরা 10 নম্বর প্রশ্ন করে নিয়েছি, 11 নম্বর প্রশ্ন করব। দেখো 11 নম্বর প্রশ্নে আমাদের একটি সত্য বিবৃতি রয়েছে, আমরা দেখব। বলছে কোঠারি কমিশন 10+2+3 কাঠামোর সুপারিশ করেছিল। RT অ্যাক্ট 2009 অনুসারে 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। আর ব্রুনারের মতে শিক্ষা হওয়া উচিত স্পাইরাল কারিকুলাম পদ্ধতিতে। থর্নডাইকে ল অফ রেডিনেস প্রস্তাব করেছিলেন থর্নডাইক। তাহলে এক এক করে আমরা একটু বিষয়গুলো একটু দেখে নিই। তাহলে কী রয়েছে, বলছে কোঠারি কমিশন 10+2+3 কাঠামোর সুপারিশ করেছিল। তাহলে এটি উত্তর সত্য, কারণ কোঠারি কমিশন ভারতে সর্বপ্রথম 10+2+3 কাঠামোর সুপারিশ করে, যেটা পরবর্তীকালে 1986 জাতীয় শিক্ষানীতিকে সেটাকে কার্যকর করা হয়। এরপরে কি বলছে, RTE অ্যাক্ট 2009 অনুযায়ী 6 থেকে 18 বছর বয়স শিক্ষা বাধ্যতামূলক। তাহলে এটিও ভুল, 18 হবে না, 6 থেকে কত হবে 14 হবে, তাই এটি ভুল। আর কি রয়েছে, ব্রুনারের মতে শিক্ষা হওয়া উচিত স্পাইরাল কারিকুলাম পদ্ধতিতে। দেখো এইখানে যে বিষয়টি আছে একটু ভাবতে হবে কি না, ব্রুনারের মতে শিক্ষা,
দেখো একটি বিষয় অবশ্যই তোমরা জানো যে ব্রুনার অবশ্যই কিন্তু স্পাইরাল কারিকুলামের প্রবক্তা, ঠিকই আছে, কিন্তু প্রশ্নে কি বলা হচ্ছে যে শিক্ষা হওয়া উচিত স্পাইরাল কারিকুলাম পদ্ধতিতে। তাহলে দেখো এখানে এটি কিন্তু ভুল, কারণ বিষয়টি এবার দেখো বোঝো। তাহলে শিক্ষা এমনভাবে বা শিক্ষা প্রক্রিয়াকে এমনভাবে সাজাতে হবে যেখানে প্রতিটি বিষয়ের যে মৌলিক ধারণা সেটাকে কি করা হবে, পুনরায় উচ্চতর স্তরে ফিরে আসতে পারবে বা তাকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু স্পাইরাল কারিকুলাম এটি কিন্তু একটা শিক্ষা নয়, এটি একটি কারিকুলামের কাঠামো, তাই এটি মানে আমরা সত্য বলে ধরবো না। আর কি রয়েছে, থর্নডাইক ল অফ রেডিনেস প্রস্তাব দিয়েছিলেন, তাহলে এটি কিন্তু সঠিক। তাহলে যদি দেখি তাহলে 1 এবং 4 সঠিক, বাকিগুলো কিন্তু মিথ্যা। তাহলে কোথায় দেখতে পাচ্ছি, তাহলে অপশান বিতে 1 আর 4 সত্য। এরপরে দেখো স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে শিক্ষা দর্শন অনুসারে সঠিক ভারসাম্য বজায় রাখা হয় কোথায়, প্রকৃতিবাদে, প্রয়োগবাদে, মার্ক্সবাদ, ভাববাদ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো স্বাধীনতা এবং শৃঙ্খলার মধ্যে শিক্ষা দর্শন অনুসারে সঠিক ভারসাম্য বজায় রাখা হয় কিন্তু অপশান সি প্রয়োগবাদে। কেমন? কারণ কি, প্রয়োগবাদে ছাত্রদের স্বাধীনতা দেওয়া হয় কিন্তু তা সীমাহীন নয়, সামাজিক দায়বদ্ধতা শৃঙ্খলার সঙ্গে মিশিয়ে স্বাধীনতা ব্যবহার কীভাবে করতে হয় তা তাদের শেখানো হয়েছে। সেই জন্যই তো আমরা দেখেছিলাম যে ডিউ একটি মন্তব্য করেছিল, সেখানে আমরা জানি যে ফ্রিডম ইজ নট অ্যাবসেন্ট অফ কন্ট্রোল বাট ইন্টেলিজেন্স কন্ট্রোল। তার মানে এই যে বিষয়টির মাধ্যমে আমাদের বোঝাতে যাচ্ছি বা বুঝতে পারছি যে স্বাধীনতা এবং শৃঙ্খলার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার কথা বলা হয়েছে। আর প্রকৃতিবাদ, তাহলে এখানে কিন্তু স্বাধীনতার উপর জোর দেয়, শৃঙ্খলা ধারণাটা খুব একটু দুর্বল প্রকৃতির। ভাববাদের ক্ষেত্রেও যদি আমরা দেখি, মার্ক্সবাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু সমষ্টিগত শৃঙ্খলার উপর বেশি করে জোর দেওয়া হয়েছে, স্বাধীনতা অনেকাংশে কম রয়েছে এখানে। আর ভাববাদের ক্ষেত্রে শৃঙ্খলা এবং নৈতিকতার উপর জোর দেওয়া হয়, স্বাধীনতার বিষয়টি কিন্তু এখানে সীমিত করা হয়েছে। এরপরে দেখো 13তে যে প্রশ্ন রয়েছে, উডের ডিসপ্যাচের কোনটি সুপারিশ করা হয়েছিল? বলছে কম্পালসারি প্রাইমারি এডুকেশন, গ্র্যানি নেট সিস্টেম, ন্যাশনাল লিটারেসি মিশন, ফ্রি সেকেন্ডারি এডুকেশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি গ্র্যানি নেট সিস্টেম। অর্থাৎ কি না, উডের ডিসপ্যাচ যেটা 1854-তে তৈরি হয়েছিল, তাদের কিন্তু পরিষ্কারভাবে তারা কি করেছিল, তার মূল যে সুপারিশ ছিল সেখানে গ্র্যানিন এড সিস্টেমের কথা কিন্তু বলা হয়েছিল। অর্থাৎ কি না, এখানে অর্থাৎ শিক্ষা ব্যবস্থাতে অনুদান প্রথা দিতে হবে, অনুদান না দিলে তাহলে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা তা কিন্তু ঠিকঠাক পর্যায়ে পৌঁছবে না। পরে 14তে দেখো যে বিষয়গুলো রয়েছে, বলছে স্কিনারের অপারেন্ট কন্ডিশনিংয়ের ক্ষেত্রে যদি রিইনফোর্সমেন্ট নিয়মিত না দেওয়া হয় তবে শিক্ষার্থীর আচরণের সম্ভাব্য ফলাফল কী হবে? বলছে আচরণ শক্তিশালী হয়, জ্ঞান বৃদ্ধিতে উন্নতি হয়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, আচরণ বিলুপ্ত হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কী হবে? আচরণ বিলুপ্ত হবে। কেন না, কারণ দেখো অপারেন্ট কন্ডিশনিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আচরণ শক্তিশালী করতে গেলে আমাদেরকে কি করতে হয় না, সবসময় যদি আমরা দেখি তাহলে রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ক উদ্দীপক বা পুরস্কার ব্যবস্থা করতে হয়। কিন্তু যদি রিইনফোর্সমেন্ট যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে, ধীরে ধীরে সেই আচরণ কিন্তু বিলুপ্তি হয়ে যাবে, তাই না? তো এই জন্য অপশান ডি সঠিক উত্তর। এবার দেখো আচরণ শক্তিশালী হয়, তাহলে রিইনফোর্সমেন্ট থাকলে তবেই তো শক্তিশালী হবে, তার যদি অনুপস্থিত হয় তাহলে শক্তিশালী হবে না, তাই এটি ভুল। স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, তাহলে দেখো এটি যদি আমরা দেখি যে স্মৃতিশক্তির বিষয়টি, এটি কিন্তু একটা কগনিটিভ চিন্তাভাবনার বিষয়, এটি কিন্তু স্কিনারের বিষয়টি নয়। আর জ্ঞান বৃদ্ধিতে উন্নত হয়, যদি এটাও যদি আমরা দেখি, এটাও এক প্রকার যদি আমরা কগনিটিভ দিক থেকেই এটাকে আমরা বা বিহেভিয়ারিজমের দিক থেকেই এটাকে আমরা বিচার করতে পারি, তাই সেই দিক থেকে এটিও সঠিক নয়। এরপর দেখো 15তে যে প্রশ্নটি রয়েছে, ওয়ার্ধা স্কিম মূলত কী নামে পরিচিত? কম্পালসারি এডুকেশন প্ল্যান, ভোকেশনাল হায়ার এডুকেশন প্ল্যান, ক্র্যাফট বেসড বেসিক এডুকেশন প্ল্যান আর অ্যাডাল্ট লিটারেসি স্কিম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হবে অপশান সি ক্র্যাফট বেসড বেসিক এডুকেশন। অর্থাৎ কি না, 1937 সালে গান্ধীজি তিনি ওয়ার্ধা স্কিম যে পরিচিত হয় সেটা কিন্তু বেসিক এডুকেশন বা নৈতালিম এডুকেশন নামে কিন্তু পরিচিতি পায়, যার মূল বৈশিষ্ট্যই কী ছিল, যে কারিগরি বা উৎপাদনমূলক কাজ হবে, অর্থাৎ ক্র্যাফট বেসড লার্নিংয়ের বিষয়ে এখানে তৈরি করা বা কথা বলা হয়েছে। অর্থাৎ স্বনির্ভরতা, হাতে কলমে শিক্ষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ওয়ার্ধা স্কিমে ছিল। 16তে দেখো যে প্রশ্ন রয়েছে, র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্সে কালচার ফেয়ার টেস্ট বলা হয় কেন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি নন ভার্বাল প্যাটার্ন বেস রিজনিং মূলত মাপতে ব্যবহার করা হয়। কেন? এবার দেখো বাকি প্রশ্নগুলো আমরা একটু দেখব। অপশান এ বলছে এটি কেবলমাত্র ভাষার উপর নির্ভরশীল, তাহলে কেবলমাত্র ঠিক উল্টো হয়ে গেল, তাহলে এটিতে একটা নন ভার্বাল টেস্ট, তাই ভাষার উপর নির্ভরশীল, তাই ঠিকঠাক হচ্ছে না।
আচ্ছা এটি ব্যক্তিত্ব বৈশিষ্ট্য পরিমাপ করে, তাহলে দেখো এটি কিন্তু যদি আমরা দেখি এটি একটি ইন্টেলিজেন্ট টেস্ট, তাই ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি পরিমাপ করতে পারবে না। বলছে এটি কেবল শিশুদের জন্য প্রযোজ্য না, এটিও ভুল, এটি সব বয়সের জন্যই প্রযোজ্য। এরপরে দেখো 17তে যে প্রশ্ন হচ্ছে মুদালিয়ার কমিশনের প্রধান বিষয়বস্তু কী ছিল? প্রাথমিক শিক্ষার পুনর্গঠন, বিদ্যালয় শিক্ষার সংস্কার, মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন, কারিগরি শিক্ষার সম্প্রসার। তাহলে মুদালিয়ার কমিশন স্বাভাবিকভাবে অপশান সি মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন হয়েছে। এরপরে 18তে যে প্রশ্ন রয়েছে জাতীয় শিক্ষানীতি NPE 1986 কোন নিজস্ব মূলনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়? তাহলে কি কি রয়েছে দেখো আমরা একটু দেখে নেই। বলছে 3 ভাষা সূত্র, শিক্ষা ও উৎপাদনের যোগ, 10+2+3 কাঠামো, শিক্ষায় নারী ও অবহেলিতের সমান সুযোগ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু কী হবে? অপশান ডি শিক্ষায় নারী এবং অবহেলিতের সমান সুযোগ। কেন না বিষয়টি একটু বুঝে নাও। দেখো আজকে যদি আমরা দেখি তো এই সময়ের নিরিখে যদি এক কথায় যদি আমরা বলি যে 1986-এর যে জাতীয় শিক্ষানীতির মূল যে বিষয় কী ছিল? অ্যাক্সেস, ইকুয়ালিটি আর ইকুইটি, এই 3টি বিষয়। অর্থাৎ কি না তাদেরকে সঠিক মাত্রায় সমস্ত শিশুকে বিদ্যালয়ে ভর্তি করানো, তাদেরকে গুণগত মানের শিক্ষা দেওয়া এবং তাদের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তাদের ধরে রাখা এবং তাদের ন্যায় বিচার করা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মূল ফোকাস এইখানে যেহেতু ছিল, তাই নারী, তা SC ST ব্যাকওয়ার্ড যে সমস্ত ক্লাস রয়েছে তাদের জন্য শিক্ষায় অংশগ্রহণ যাতে বাড়ে এই বিষয়টির উপরে কিন্তু NPE 1986 মূল ফোকাস দিয়েছিল। তো সেই জন্য এটি সঠিক, বাকিগুলো কেন নয় এবার একটু বোঝো। দেখো 3 ভাষা সূত্র এটি কিন্তু 1968-এর পলিসিতেই কিন্তু আমরা এটি আগেই বলা রয়েছিল। শিক্ষা এবং উৎপাদনের যোগ যদি এটা দেখি এটি কিন্তু গান্ধীজির বেসিক এডুকেশনের মূল বিষয়, এটি কিন্তু 1986-এর নিজস্ব মূল ফোকাস নয়। আর 10+2+ কাঠামো এটিও কিন্তু এর নিজস্ব কাঠামো নয়, এটি কিন্তু কোঠারি কমিশনের সুপারিশ অনুসারেই তৈরি হয়েছে। তাই নিজস্ব যে মূলনীতি তা কিন্তু শিক্ষায় নারী এবং অবহেলিদের সমান সুযোগ সুবিধা দেওয়া। 19-এ যে প্রশ্ন রয়েছে দেখো কি প্রশ্ন রয়েছে? বিদ্যাসাগরের শিক্ষা দর্শনের মূল লক্ষ্য কী? বলছে প্রাচ্যবিদ্যার পুনরুজ্জীবন, নারী শিক্ষার প্রসার ও মানবিক মূল্যবোধ, কৃষিভিত্তিক শিক্ষা আর সমাজতান্ত্রিক শিক্ষা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নারী শিক্ষার প্রসার ও মানবিক মূল্যবোধ। কেন না কারণ দেখো নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কিন্তু ভোলার নয়। কারণ তিনি তখনকার যদি আমরা দেখি যে বিধবাদের বিয়ের ব্যবস্থা করা, মেয়েদের জন্য স্কুল স্থাপন করা ইত্যাদি বিষয়গুলো কিন্তু তার শিক্ষা দর্শনের মূল বৈশিষ্ট্য ছিল। আর বাকিগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রাচ্য শিক্ষার পুনরুজ্জীবন, কৃষিভিত্তিক শিক্ষা, সমাজতান্ত্রিক শিক্ষা, এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু বিদ্যাসাগরের শিক্ষা দর্শনের সঙ্গে সেভাবে ম্যাচ খাচ্ছে না। তাহলে দেখো পরের যে প্রশ্ন রয়েছে শিক্ষায় আমরা কি রয়েছে মাস মিডিয়ার প্রধান ভূমিকা কী? কেবল বিনোদন দেওয়া, শিক্ষাকে সহজলভ্য ব্যাপক করা, শিক্ষকের ভূমিকা বাতিল করা, আনুষ্ঠানিক যেটাকে আমরা দেখতে পারি বিকল্প তৈরি করা। তাহলে দেখো এই যে বিষয়গুলো তাহলে কোনটা হবে সঠিক উত্তর? এখানে যদি আমরা দেখি যে শিক্ষাকে সহজলভ্য এবং ব্যাপক করা অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। কেন? দেখো কেবল বিনোদন দেওয়া এটি কিন্তু মাস মিডিয়ার লক্ষ্য নয়, তাহলে শিক্ষার ক্ষেত্রটি এখানে উপেক্ষিত থেকে যাচ্ছে। শিক্ষকের ভূমিকা বাতিল করা না, এখানে বাতিল করা বিষয়টি নয়, শিক্ষককে এখানে কিন্তু আমরা মাস মিডিয়াকে সঠিকভাবে ব্যবহারের যে বিষয়টি তার ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তাই জন্য শিক্ষকের ভূমিকাকে বাতিল করা নয়। আর আনুষ্ঠানিক শিক্ষার বিকল্প, দেখো বিকল্প নয় সহযোগী এটি একটি, তাই এই প্রশ্নেও এই অপশানটি সঠিক নয়। 21-এ যে প্রশ্ন রয়েছে দেখো এখানে যদি আমরা দেখি বলছে যদি প্রায় শিক্ষক তাদের ছাত্রদের বা ছাত্রীদের প্রত্যাখ্যান করেন, শাস্তি দেন, উত্ত্যক্ত করেন, তবে তার ছাত্রছাত্রীদের মধ্যে নিম্নোক্ত কোন ধরনের প্রবণতা এনে দেয়? মানসিক প্রতিবন্ধিতা, হীনমন্যতাবোধ, অটিজম আর কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর করো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি হীনমন্যতাবোধ। কেন না দেখো তিনি যদি তাদের নিয়মিত প্রত্যাখ্যান করেন, শাস্তি দেন বা তাদেরকে নিয়ে উপহাস্য করেন তাহলে কিন্তু শিক্ষার্থীর আত্মসম্মান ক্ষুণ্ণ হয়। তখন তাহলে এখানে যদি এই বিষয়টি তাহলে এরিকসনের যে আমাদের যে মনস্তাত্ত্বিক বিকাশের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব অনুযায়ী আমরা কি দেখি এই অভিজ্ঞতা শিশুদের মধ্যে কি করে? হীনমন্যতাবোধ তৈরি করে। তাহলে এই বিষয়টি অর্থাৎ এক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস হারিয়ে যাবে, তাদের উদ্বেগ এবং ভয়ের প্রবণতা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে।
এবার বাকি অপশানগুলো কেন হবে না? দেখো মানসিক প্রতিবন্ধকতা, তাহলে দেখো এটি কিন্তু যদি আমরা দেখি এটি কিন্তু জন্মগত বা গভীর স্নায়বিক সমস্যার সঙ্গে এটি সম্পর্কিত। শিক্ষকের সাধারণ ব্যবহারের সঙ্গে এর সরাসরি সম্পর্ক তৈরি হয় না। আর কি বলছে অটিজম, অটিজমও যদি আমরা দেখি তাও কিন্তু একটি আমাদের স্নায়বিক বা বিকাশজনিত একটি ব্যাধি। শিক্ষকের আচরণের মাধ্যমেই যে অটিজম হবে এত সরলীকরণ বিষয়টি নয়, আর কোনোটিই নয়, তাই হবে না। হয়েছে? তাহলে 21টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা করলাম। এরপরে আমরা 22 যে এমসিকিউ রয়েছে সেটা আমরা করব। দেখো কি রয়েছে প্রশ্ন, বলছে কারণ এবং বিবৃতি। নর্ম রেফারেন্স টেস্ট শিক্ষার্থীর সাফল্যকে অন্যের সাথে তুলনা করে, আর ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে ফলাফল বিচার করে। এ আর দুটোই সত্য, আর হলো এর ব্যাখ্যা। এ আর দুটো সত্য কিন্তু আর হলো না এর ব্যাখ্যা। এ সত্য আর মিথ্যা, এ মিথ্যা আর সত্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা দেখি অপশান কী হবে? বি হবে। কারণটা কি না, এ আর দুটোই সত্য কিন্তু আর হলো না এর সঠিক ব্যাখ্যা। কারণটা কি না, কারণ দেখো এক এক করে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। নর্ম রেফারেন্স টেস্ট শিক্ষার্থীর সাফল্য অন্যদের সাথে তুলনা করে, তাহলে এটি সত্য, কারণ এখানে একজন শিক্ষার্থীর ফলাফল নির্ধারণ করা হয় তার কি, তার গ্রুপ বা নর্মের ভিত্তিতে, যেমন পার্সেন্টাইল বা র্যাঙ্ক বা জেড স্কোর ইত্যাদির মাধ্যমে আমরা সেটাকে বিচার করতে পারি। আবার কি রয়েছে, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে ফলাফল বিচার করে, তাহলে এটিও সত্য। কারণটা কি না, এখানে শিক্ষার্থীর ফলাফল বিচার করি আমরা কিভাবে, কোনো একটা নির্দিষ্ট শিখন বা মানদণ্ড বা ক্রাইটেরিয়ার অনুযায়ী, যেমন সে ন্যূনতম 30% পেলে পাস, এই যে বিষয়গুলো। তাহলে এই দিক থেকে যদি দেখি তাহলে দুটোরই কিন্তু সংজ্ঞা হিসাবেই দেওয়া আছে, তাই জন্য দুটো সত্য, কিন্তু এ অর্থাৎ আর এর কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, তাই অপশান বি সঠিক উত্তর। এরপরে 23 যে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি একটি অ্যাসোসিয়েটিভ সোশ্যাল প্রসেস? বলছে সংঘর্ষ, প্রতিযোগিতা, সহযোগিতা আর বিরোধ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে অপশান সি সহযোগিতা। কেন না, দেখো বলছে অ্যাসোসিয়েটিভ হয়েছে, তার মানে এখানে একতা, সহযোগিতা, মানিয়ে চলা ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে পজিটিভ হিসাবে কাজ করবে। আর যদি তার বিপরীত হয়, সংঘর্ষ, প্রতিযোগিতা, বিরোধ, এটা কিন্তু নেগেটিভ অর্থাৎ ডিসঅ্যাসোসিয়েটিভ এই প্রসেস হিসেবে কাজ করবে। তাহলে এক এক করে আমরা একটু দেখে নিই। দেখো বলছে এখানে সংঘর্ষ, তাহলে এটি কিন্তু অ্যাসোসিয়েটিভ নয়, এটি ডিসঅ্যাসোসিয়েটিভ। আর কি বলছে প্রতিযোগিতা, এটিও কিন্তু যদি আমরা দেখি এটিও কিন্তু ডিসঅ্যাসোসিয়েটিভ। এরপরে সহযোগিতা, এটি কিন্তু অ্যাসোসিয়েটিভ, তাই এটি সঠিক উত্তর। আর বিরোধ, অপোজিশন, যেটি আমরা দেখি এটিও কিন্তু এর ঠিক বিপরীত, তাই এটিও কিন্তু অ্যাসোসিয়েটিভ হবে না, এটা ডিসঅ্যাসোসিয়েটিভ হয়েছে। তাহলে অপশান সি সঠিক উত্তর। এরপরে দেখো যে বলছে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের প্রধান বৈশিষ্ট্য কোনটি? কী কী রয়েছে? ড্রিল ও মেমোরি ভিত্তিক শিক্ষা, কারিগরি শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা। পরের যে প্রশ্ন রয়েছে দেখো, ইসলামিক শিক্ষা ব্যবস্থার শিক্ষণ পদ্ধতি কী ছিল? বলছে শিক্ষণ পদ্ধতি ছিল কলা এবং ধর্মীয় চর্চা, শিক্ষণ পদ্ধতি ছিল আলোচনা ও আত্মনির্ভরশীল, আর ভাষা ও ধর্মীয় চর্চা এখানে আর কি ভাষা এবং লৌকিক বিষয় নির্ভর। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হবে আলোচনা ও আত্মচেষ্টা নির্ভর। অপশান বি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। কারণটা কি না, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় আমরা জানি যে মাদ্রাসা এবং মক্তব ছিল প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। তো এখানে আমাদেরকে মূলত কোরআন হাদিস মুখস্থ করা, তারপরে আলোচনা বা এগুলো কিন্তু আত্মপ্রচেষ্টার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হতো। এখানে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তাদের মধ্যে যে সংলাপ, প্রশ্ন উত্তর প্রতিযোগিতা বা অনুশীলন কিন্তু ছিল এখানে প্রধান বিষয়, তাই এটি হচ্ছে গিয়ে সঠিক। তাহলে বলছে কলা এবং ধর্মীয় চর্চা, তাহলে এটি ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রধান দিক নয় কিন্তু। আবার ভাষা এবং ধর্মীয় চর্চা, দেখো ধর্মীয় চর্চা থাকলেও ভাষা নির্ভর বিষয়টি কিন্তু ছিল না। আর ভাষা এবং লৌকিক যে বিষয়গুলো, ইসলামিক শিক্ষা ব্যবস্থা মূলত কিন্তু ধর্মকেন্দ্রিক বিষয় ছিল, তাই তো। তাই অপশান বি সঠিক উত্তর। দেখো এবার 26 যে প্রশ্ন রয়েছে, কোঠারি কমিশনের মূল স্লোগান কী ছিল? বলছে লার্নিং উইথাউট বার্ডেন, এডুকেশন ফর অল, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, নলেজ ইজ পাওয়ার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এরপরে পরে যে প্রশ্ন রয়েছে 27 যে প্রশ্ন, মেকলে দেশীয় ভাষা সম্পর্কে কি বলেছিলেন? দেশীয় ভাষা উচ্চমানের, তবে শিক্ষাদানের জন্য ইংরেজি ভাষার সুপারিশ করেছিলেন। দেশীয় ভাষা নিম্নমানের, ইংরেজি ভাষা উৎকৃষ্ট মানের, তবে শিক্ষাদানের জন্য দেশীয় ভাষার সুপারিশ করেন। দেশীয় ভাষা অপেক্ষা ইংরেজি ভাষা অনেক বেশি উৎকৃষ্ট মানের, ফলে তিনি ভারতে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাতে শিক্ষাদানের সুপারিশ করেন, আর কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান
সি হবে। দেশীয় ভাষা অপেক্ষা ইংরেজি ভাষা অনেক বেশি উৎকৃষ্ট মানের, ফলে তিনি ভারতের শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাতে শিক্ষাদানের সুপারিশ করেছিলেন। দেখো 29 যে প্রশ্নটি রয়েছে, নিম্নের কোন যুক্তিটি শিক্ষার লক্ষ্যের পরিবর্তনশীলতার অপরিপূরক? কর্মসংস্থানে অপ্রতুলতা, শিশু চাহিদার মধ্যে বিভিন্নতা, শিক্ষাবিদ চিন্তাবিদদের চিন্তাধারার মধ্যে বিভিন্নতা, আর সমাজ বা যুগের পরিবর্তনশীলতা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, কর্মসংস্থানের অপ্রতুলতা। কারণটা কি না, এক এক করে আমরা বিষয়গুলো একটু দেখি। দেখো বলছে কি শিশু চাহিদার মধ্যে ভিন্নতা, তাহলে দেখো লক্ষ্য পরিবর্তনের এটা কিন্তু বৈধ কারণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ভিন্নতা এটা কিন্তু সেই অর্থে সঠিক নয়। আবার কি বলছে, শিক্ষাবিদ এবং চিন্তাবিদদের মধ্যে ভিন্নতা, এটিও একটি বৈধ কারণ। আর সমাজ পরিবর্তন বা সমাজ বা যুগের পরিবর্তনশীল, এটিও কিন্তু একটি বৈধ কারণ। তাহলে সেই অর্থে আমরা যদি দেখি এখানে বলছে কর্মসংস্থানের অভাব শিক্ষার লক্ষ্যকে সরাসরি প্রভাব বা সরাসরি পরিবর্তন করে না, বরং শিক্ষার ফলাফলকে প্রভাবিত করে, তাই তো? তো সেই দিক থেকে এটি সঠিক আর বাকিগুলো ভুল। এরপরে 30 যে প্রশ্নটি রয়েছে, দেখো নর্মাল প্রবাবিলিটি কার্ভ সর্বাধিক কিসের প্রতিনিধিত্ব করে? তাহলে এখানে কি বলছে, স্কিউ ডিস্ট্রিবিউশন হচ্ছে, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, বাইমোডাল ডিস্ট্রিবিউশন আর পজিটিভ স্কিউনেস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো অপশানগুলো কী কী রয়েছে, স্কিউড ডিস্ট্রিবিউশন হয়েছে, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, বাইমোডাল, পজিটিভ। তাহলে সঠিক উত্তর কী হবে? দেখো নর্মাল কার্ভ সেটা মানে কী বলা যেত, বেল শেপ একটি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, সেখানে কী হবে, মিন সমান মিডিয়ান সমান মোড হচ্ছে। তাহলে অধিকাংশ ক্ষেত্রে যদি আমরা দেখি শিক্ষামূলক তথ্য কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন কিন্তু অনুসরণ করে, কিন্তু বাকিগুলো কেন ভুল? দেখো বলছে স্কিউড ডিস্ট্রিবিউশন মানে কি, স্কিউড মানে আমরা যদি দেখি যে নর্মাল কার্ভ কিন্তু একটি, যেহেতু এখানে সিমেট্রিক্যাল তাই এটি কিন্তু হবে না। আর কি হচ্ছে বাইমোডাল, এখানে দুটি পিক থাকে কিন্তু আমাদের নর্মাল কারে একটি থাকে, তাই এটি ভুল। আর পজিটিভ হচ্ছে এটিও এক ধরনের স্কিউড ডিস্ট্রিবিউশন, নর্মাল নয়। তাই অপশান বি হচ্ছে গিয়ে এটির সঠিক উত্তর। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর, যেগুলো তোমাদের যে প্রস্তুতি তোমরা নিচ্ছ সেই প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। এই কয়েকটা দিন পড়াশোনার পাশাপাশি শরীরের দিকেও নজর রাখবে, শরীর অসুস্থ হলে কিন্তু পড়াশোনা করতে পারবে না। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।